হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেশন। আজকে আমরা সায়েন্স পেডাগজি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষায় কম্পিউটারের অবদান। এর আগে আমরা অন্যান্য টিএলএমগুলো পড়েছি। তো সেক্ষেত্রে যেহেতু বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ এবং পড়ছি আমরা যেহেতু বিজ্ঞান শিক্ষা, তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা কীভাবে গুরুত্বপূর্ণ সেটাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব, যে কম্পিউটারের দ্বারা কীভাবে বিজ্ঞান শিক্ষাকে আরও খুব ভালোভাবে সহজতর করে চলা যায়। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটু কম্পিউটার সম্বন্ধে শর্টে জেনে নেব। কম্পিউটার হলো এমন একটি সিস্টেম, বা এটা একটা ইলেকট্রনিক্স গ্যাজেট বলতে পারি, এবং এই সিস্টেমের বিভিন্ন অংশগুলো হচ্ছে তার ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ এবং কন্ট্রোল। এই কটা জিনিসই কিন্তু থাকে কম্পিউটারে। এই সকল ইলেকট্রনিক যন্ত্রগুলোকে বলা হয় হার্ডওয়্যার, আর কম্পিউটার সিস্টেমের এই বিভিন্ন অংশসমূহ হার্ডওয়্যার দ্বারাই গঠিত। কম্পিউটার সিস্টেমে যে স্টোরেজ থাকে সেটাতে বিভিন্ন ডেটা স্টোর বা সংরক্ষিত অবস্থায় থাকে, এবং কম্পিউটার সিস্টেমে এই স্টোরেজ আবার দু ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। এই প্রাইমারি স্টোরেজ যেটা হচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মেন মেমোরি বা প্রোগ্রাম প্রসেস হওয়ার সময় প্রোগ্রামের বিভিন্ন জিনিস থাকে, ALU থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, এবং এটাকে এক কথায় প্রধানত এর যে দুটো জিনিস রয়েছে প্রাইমারি স্টোরেজের, একটা হচ্ছে র্যাম এবং আর একটা হচ্ছে রম। এই র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরি চিপ সর্বত্র কম্পিউটারের মুখ্য মেমোরি হিসেবে বা যেটাকে আমরা প্রধান মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, এবং এই মেমোরি প্রতিটি স্থান বুঝতে পরিবর্তন করতে পারে বলে একে রিড এবং রাইট মেমোরিও বলা হয়। আবার পাওয়ার অফ করলে এটা কিন্তু মেমোরি থেকে এটা মুছে যায় বলে এটাকে ভলেটাইল মেমোরিও বলা হয়। রম কি? রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। এখানে মেমোরি চিপ শুধুমাত্র রিড করতে পারে, কিন্তু কখনোই ওভাররাইট বা ইরেজ করতে পারে না। তাই অনেক সময় একে ফার্মওয়্যারও বলা হয়। এবং এছাড়া অন্য ধরনের, মানে এই ধরনের সাধারণ রম ছাড়া আরও অন্য ধরনের, যেমন প্রোগ্রামেবল রম, রম অর্থাৎ ইরেজেবল প্রোগ্রামেবল রম, এই ধরনের ইত্যাদিও থাকে। সেকেন্ডারি স্টোরেজের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, অপটিক্যাল ডিস্ক। এগুলোর এত ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই। এই হচ্ছে মোটামুটি কম্পিউটারের গঠন, যেটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তো এবার আমরা যেটা দেখব যে বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে কম্পিউটারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কী কী। বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য, নীতি, চিত্র, সমীকরণ ইত্যাদি তার স্মৃতিতে অর্থাৎ তার মেমোরিতে রাখে। এখানে এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে সমীকরণ। আমরা কি জানি, সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইকুয়েশন আসে, তো ম্যাথের সঙ্গে রিলেটেড যেহেতু আছে তা সেগুলো তার মেমোরিতে রাখে। বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন রকম প্রয়োজন অনুযায়ী প্রোগ্রাম কম্পিউটারে সেট করা হয়, এবং সেই জন্য কম্পিউটার তার মেমোরিতে সেগুলোকে আলাদা আলাদাভাবে স্টোর করে থাকে। শিক্ষক বা শিক্ষিকা শিক্ষণীয় বিভিন্ন বিষয়কে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে সেগুলোকে ফ্লপি ডিস্কে স্টোর করে রাখে। এখন যদিও ফ্লপি ডিস্ক সেরকমভাবে ব্যবহার হয় না, এটা আগে হতো, তো এখন নতুন যে স্টোরেজ সিস্টেমগুলো আছে সেগুলোতে রাখা হয়। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী উভয়ই কম্পিউটার ব্যবহার করে তাদের নির্দেশ অনুসারে বিষয়বস্তুকে উপস্থাপন করতে পারে। অর্থাৎ কোনো বিষয় যদি শিক্ষক শিক্ষিকাকে উপস্থাপন করতে হয়, তিনি তার কমান্ড অনুযায়ী শিক্ষার্থীর সামনে কম্পিউটারের দ্বারা উপস্থাপন করবেন। আবার শিক্ষার্থীকে ধরো কোনো প্রজেক্ট দেওয়া হলো, সেই প্রজেক্টগুলো সে শিক্ষক বা শিক্ষিকার সামনে উপস্থাপন করবে, তাহলে সে তার কমান্ড অনুযায়ী কম্পিউটারকে কমান্ড দেবে, সেই অনুযায়ী কম্পিউটারের দ্বারা সে উপস্থাপন করতে পারবে। সমস্ত বিষয়বস্তুকে শিখনে সাহায্য করে থাকে। উত্তর যেটা দিচ্ছে সেটা ঠিক বা ভুল সেটা কিন্তু কম্পিউটার নির্দেশ করতে হয়। খুব সহজভাবে বললে, যেমন ধরো আমরা যদি কিছু টাইপ করি, সেখানে যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে বা গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা আমাদের কম্পিউটার জানিয়ে দেয়
এবং শুধু কম্পিউটার কেন, বর্তমানে আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেখানেও যদি আমরা কিছু টাইপ করি, সেখানে যদি কিছু স্পেলিং মিস্টেক থাকে বা ওদের একটা নির্দিষ্ট ডিকশনারির বাইরে যদি কিছু থাকে বা তার সঙ্গে যদি মেলাতে হতে চায়, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের সেগুলো দেখিয়ে দেয়। সেই তথ্যগুলোই এখানে বলা হচ্ছে। শিক্ষার্থীর যে ফলাফল আছে, অনেক সময় যদি সেরকম কিছু ইভ্যালুয়েশনের প্রোগ্রাম সেট করা থাকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু সেগুলোকে মূল্যায়ন করে। কী ক্ষেত্রে ব্যবহার করা হয়? অনুশীলনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা, অর্থাৎ কোনো পাঠকে বারবার উপস্থাপন করে কম্পিউটার শিখনকে কার্যকরী করে তুলতে সাহায্য করে, অর্থাৎ বারবার উপস্থাপনের ক্ষেত্রে সাহায্য করে। পুনঃশিখনে একজন শিক্ষক যদি বারবার সেটাকে শেখাতে চান, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী এর প্রতি যে ধরনের আচরণ কম্পিউটারকে কমান্ড করা হবে, সে অনুযায়ী কম্পিউটার কিন্তু সেই ধরনের আচরণ করবে। কৃত্রিম শিখনে কম্পিউটারের সাহায্যে শ্রেণীতে কৃত্রিম উপায়ে পরীক্ষাগারের কাজ শুরু করার আগে কাজের প্রস্তুতি নেওয়া যায়। আবার অর্থাৎ দ্বারা পরীক্ষাগারে কিভাবে কাজ করা হবে সেটা আগে কিন্তু অ্যানিমেশনের দ্বারা কম্পিউটারে দেখিয়ে দেওয়া যায় যে এইভাবে স্টেপ বাই স্টেপ করবে, এবং সেগুলো না করলে তার কী দুর্ঘটনা ঘটতে পারে সেগুলো কিন্তু আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি নেওয়া যায়। মডেলিং কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের মডেল তৈরি করা সম্ভব, এবং সেই মডেল ব্যবহার করে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠে আগ্রহ করে তোলা যায়। সমস্যা সমাধানের ক্ষেত্রে কম্পিউটারের সাহায্যে কৃত্রিম উপায়ে সমস্যার সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের দ্বারা সেগুলো সমাধানের জন্য উৎসাহিত করা যায়। এটি শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাধীনভাবে চিন্তা করতে, তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এবং এর ফলে তাদের মধ্যে বিজ্ঞান শিক্ষার সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পাবে। খেলাধুলার ছলে শেখানো যায়। শিক্ষামূলক বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে যেগুলো শিক্ষার্থীদের চিন্তা শক্তিকে জাগিয়ে তোলে, সেক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এর সুবিধাগুলো কী কী? এর আগে তো দেখলাম যে পুনঃশিখন, অর্থাৎ বারবার শিখনের ক্ষেত্রে ব্যবহার করলে শিক্ষার্থীরা উপকৃত হয়। শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজের প্রয়োজনে শিখতে পারে। দূরাগত শিক্ষণ, অর্থাৎ দূর যে শিক্ষণ, এই যে যতক্ষণ ধরো কোভিডের টাইমে, লকডাউনের সময় অনলাইন যে টিচিং, অনলাইন কোচিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু বা ডিস্টেন্স এডুকেশন যেগুলোকে বলা হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের ব্যবহার খুবই কার্যকরী এবং খুব ভালোভাবে শেখানো যায়। প্রকৃতি বিজ্ঞানে বিভিন্ন ধরনের ছবি আঁকা, ছবি আঁকা, পরীক্ষা করা, প্রশ্নের বিষয়বস্তুগুলোকে সাজানো প্রভৃতি ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে এর সুবিধা আছে, এর কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা পরে দেখছি। ধীর গতিসম্পন্ন শিক্ষার্থীদের ধীরে ধীরে কিন্তু কোনো বিষয় শিখতে সাহায্য করে, অর্থাৎ একইভাবে শেখাতে গেলে দেখা যায় যে অনেক সময় কিছু শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, সেক্ষেত্রে তাদের হয়তো আলাদাভাবে শেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে তাদের যদি চাহিদা অনুযায়ী বিভিন্ন কম্পিউটারের প্রোগ্রাম সেট করা যায়, তাহলে সেটাই বারবার রিপিট করে কিন্তু শিখতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু শিক্ষাদান প্রক্রিয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা যায়, এবং শিক্ষার্থীদের সক্রিয়তা খুব বৃদ্ধি করা যায়, কারণ বিভিন্ন অ্যানিমেশনের সাহায্যে যখনই কোনো জিনিস অডিও ভিজুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের আগ্রহটা অনেক বেশি, মনোযোগ অনেক বেশি বেড়ে যায়, তার ফলে তারা সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করে। এক্ষেত্রে অসুবিধা যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, কম্পিউটারকে যদি এখানে কিন্তু শিক্ষক বা শিক্ষিকাকে কিন্তু একজন পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হয়, কিন্তু পুরোটাই যদি কম্পিউটার ভিত্তিক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বা শিক্ষিকা শিক্ষার্থীর সঙ্গে কোনো সম্পর্ক গড়ে ওঠে না। অনেক সময় দেখা যায় যে সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করানো হবে, সেই প্রয়োজনীয় সফটওয়্যার পাওয়া যায় না। প্রত্যেক বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর অনুপাতে যতটা পরিমাণে কম্পিউটারের দরকার হবে, সেই পরিকাঠামো কিন্তু থাকে না, এবং এটা যথেষ্ট কিন্তু ব্যয় সাপেক্ষ পদ্ধতি। কম্পিউটার একটা লেভেল পর্যন্ত শিক্ষাদানে সক্ষম, কিন্তু সেটা কখনোই শিক্ষক বা শিক্ষিকার বিকল্প হতে পারে না, কারণ এমন অনেক কম্পিউটারকে যতটা তাকে ইনস্ট্রাকশান দেওয়া হবে, সে কিন্তু আলটিমেটলি সে তো একটা মেশিন, তাকে যতটা ইনস্ট্রাকশান দেওয়া হবে সে সেটাকেই ফলো করে কাজ করবে, সে নিজে থেকে কিন্তু সেটা কিছু করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার বিকল্প কখনোই হতে পারে না। এবং এই প্রক্রিয়ায় শিক্ষা দান করার জন্য অবশ্যই যোগ্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে কিন্তু তার অভাব দেখা থাকে, তার ফলে কিন্তু এই প্রক্রিয়াটা সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। তো এই গেল বিজ্ঞান শিক্ষণে কম্পিউটারের ব্যবহার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো